सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা শুরু করব 18ই মে 2025 নোডাল অ্যাক্সিস যে শিফট হবে, অর্থাৎ রাহু কেতুর যে সঞ্চার হবে মীন রাশি আর কন্যা রাশি থেকে কুম্ভ রাশি আর সিংহ রাশিতে যে রাহু কেতু সঞ্চার করবে সেই সঞ্চার নিয়ে আমরা আলোচনা শুরু করব। বেসিক্যালি এই আলোচনা কিন্তু একটু প্রস্তুতিমূলক হবে, কারণ রাহু কেতুকে আমরা কিভাবে ডিল করব, রাহু কেতুর জন্য কি উপায় হবে, মন্ত্র সাধনা কি হবে, সেগুলো জানা বোঝার জন্য কিছু মৌলিক ধ্যান ধারণা আমাদের কিন্তু আগে তৈরি করতে হবে। কিছু ব্যাক টু বেসিক্স আলোচনা অবশ্যই হবে। অনেক কিছুই হয়তো আপনাদের মনে হবে শোনা, যারা একটু বেশি জ্যোতিষ অনুরাগী তাদের একটু সময় সময় একটু বোরিং মনে হতে পারে, কারণ অনেক কিছুই তাদের হয়তো জানা তথ্য হবে। কিন্তু বহু মানুষ আছে যাদের অনেক বেসিক আইডিয়াও কিন্তু নেই, কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, সেই জন্য কিছু থরো কনসেপচুয়াল ক্ল্যারিটি করার প্রয়োজনীয়তা আছে। সাধারণত আমরা একটা সঞ্চারের যে বিচার করি, যে ব্যাখ্যা করি, সেটা রাশি অনুযায়ী এবং লগ্ন অনুযায়ী। যে আপনার যে রাশি, অর্থাৎ আপনার চন্দ্র যে ঘরে অবস্থান করে আছে, সেই মেষ রাশি হোক, বৃষ রাশি হোক, তুলা হোক, ধনু হোক, সেই রাশি অনুযায়ী বিচার হয় এবং লগ্ন অনুযায়ী হয়। বহু মানুষ বহু সময় প্রশ্ন করেন যে আচ্ছা, আমার মিথুন রাশি এবং সিংহ লগ্ন, তাহলে আমি এই সঞ্চারকে রাশি ভিত্তিক ব্যাখ্যাটা দেখব না লগ্ন ভিত্তিক বিচার করব? তো এরকম প্রশ্ন, এগুলো খুব স্বাভাবিক এবং ন্যায্য প্রশ্ন, এগুলো রেগুলার বেসিসে আসতে থাকে। আমাদের এই যে আলোচনাটা হবে, আমরা যে এই কুম্ভ আর সিংহের রাহুকেতুকে ডিল করব, এটা কিন্তু আমরা রাশি থেকেও করব না, লগ্ন থেকেও করব না। আমরা রাহুকেতুর সঞ্চারকে তিথি বেসড অ্যানালিসিস করব। রাহু শার্প ইন্টেলিজেন্স দেয়, আউট অফ দ্য বক্স থিঙ্কিং দেয়, একটু হাটকে যে প্রসেসটা বলা হয়, একটু অভিনব, একটু আনইউজুয়াল এবং একটু স্পেশাল থিঙ্কিংয়ের একটা প্রভাব বিস্তার করে রাহু। সুতরাং রাহুর আলোচনা যখন আমরা করব, সেক্ষেত্রে আমাদেরও একটু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করলে আমরা রাহুর ডিলিংটাকে কিন্তু আরও অনেক বেশি প্রোডাক্টিভ এবং রেজাল্ট ওরিয়েন্টেড করতে পারবো। তো আমাদের যে বেসিসটা হবে, দ্য বেসিস অফ আন্ডারস্ট্যান্ডিং, মূল আধার, সেটা কিন্তু তিথি। সুতরাং তিথি সম্বন্ধীয় কিছু ধ্যান ধারণা, একটা ক্লারিফিকেশন আমাদের বিশেষ প্রয়োজন। তিথি শব্দটা সকলের কাছেই খুব পরিচিত এবং আমরা সকলেই মনে করি যে তিথি নিয়ে আবার এত কি কথাবার্তা আছে। তিথি তো একটা সামান্য জিনিস, খুব সাধারণ একটা বিষয়। তো আপাত দৃষ্টিতে যে বিষয়টাকে অত্যন্ত সাধারণ এবং সামান্য মনে হয়, সেটা কিন্তু গভীরে গেলে বিশাল সমুদ্র। এই তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যখনই পঞ্জিকা দেখা হয়, যেটাকে পঞ্চাঙ্গ বলা হয়, এই পঞ্জিকার যে বেসিক বিষয়গুলো, পঞ্চাঙ্গ বেসিক বিষয়ের মধ্যে কিন্তু আমরা এই তিথিকে পেয়ে থাকি। বার, তিথি, নক্ষত্র, করণ এবং যোগ, এই পাঁচটা অঙ্গ নিয়ে পঞ্জিকা, পঞ্চাঙ্গ। এই পাঁচটা অঙ্গের এক একটা তত্ত্ব আছে। বারের তত্ত্ব, বার অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, এই যে 7টা দিন, এই 7টা দিনের এক একটা, এই বার যে কনসেপ্টটা, যে বিষয়টা, তার যে তত্ত্ব, সেটা অগ্নিতত্ত্ব। তিথি অর্থাৎ আমরা চন্দ্রের সঙ্গে যাকে কানেক্ট করি,
সেই তিথির তত্ত্ব হচ্ছে জল তত্ত্ব। নক্ষত্র আমরা সকলেই জানি 27টা নক্ষত্র আছে। নক্ষত্রের তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব। করণ হচ্ছে অর্ধেক তিথি। করণের তত্ত্ব হচ্ছে পৃথ্বী তত্ত্ব। আর যোগের তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। আমি বিশেষ করে কিছু ফান্ডামেন্টাল আলোচনা করছি, কারণ কনসেপচুয়াল ক্ল্যারিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা আলটিমেটলি 1-2 ভিডিও পরে বিশেষ গূঢ় তত্ত্বে প্রবেশ করব। তখন যদি এই বেসিক ফান্ডামেন্টালস ক্লিয়ার না থাকে তখন খুব অসুবিধা হবে বুঝতে, এবং আলটিমেটলি সঠিক বোধটা না হলে যখন আমরা রাহু কেতুকে ডিল করার প্রয়োগটা করব তখন কিন্তু আমরা সঠিক মাত্রায় ফলটাও পাবো না। তো এই যে পঞ্চাঙ্গ, এই পঞ্চাঙ্গের মধ্যে যে তিথি কনসেপ্টটা, তিথি অর্থাৎ লুনার ডে। বার যেরকম রবিবার থেকে শনিবার, বার হচ্ছে সোলার ডে আর তিথি হচ্ছে লুনার ডে। 7 days 7টা দিন সোলার ডে, আর তিথি হচ্ছে 30টা দিন লুনার ডে। চন্দ্র হিসেবে যে দিন স্থির হয় সেটাকে তিথি বলা হয়, এবং তিথির অর্থ হলো দূরত্ব, ডিস্টেন্স। রবি আর চন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে তিথি বলা হয়। এবং একটি তিথির যে দূরত্ব তার মান হচ্ছে 12 ডিগ্রি। ভৌগোলিকভাবে যদি আমরা এটাকে একটু বুঝতে চাই, জিওগ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এই যে আমাদের ফিজিক্যাল প্লেন, এখানে আমাদের স্থান এবং কাল, দেশম কালম, স্পেস অ্যান্ড টাইম দুটো মেজর ফ্যাক্টর। এবং এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে যে স্পেসে আমরা অবস্থান করছি সেই স্পেসের নাম হচ্ছে আর্থ বা পৃথিবী, প্ল্যানেট। এবং এই পৃথিবীকে গভর্ন করছে, এই পৃথিবীর যে কর্তা, সেই কর্তা হচ্ছে এক সূর্য আর এক চন্দ্র। আর্থ ইজ রুলড বাই সান অ্যান্ড মুন, এবং এই সান অ্যান্ড মুন, এই সূর্য আর চন্দ্র হচ্ছে টাইম কিপার্স, টাইম মেকার্স। তো এই যে দেশম অ্যান্ড কালম, স্পেস অ্যান্ড টাইম, এখানে স্পেস হচ্ছে পৃথিবীতে আমরা অবস্থান করে আছি, আর আমাদের টাইম মেকার, টাইম কিপার হচ্ছে সান অ্যান্ড মুন। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, আর্থ ইজ অরবিটিং দ্য সান, এবং চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো এই যে অরবাইটাল রিলেশনশিপ, এই অরবাইটাল রিলেশনশিপে চন্দ্রের সূর্য থেকে যে ডিস্টেন্সটা থাকে, পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে সূর্য থেকে যে দূরত্বটা তৈরি হয় চন্দ্রের, সেই দূরত্বটা হচ্ছে তিথি। এবং একটা তিথির সংখ্যা মান হচ্ছে 12 ডিগ্রি, আর অর্ধেক তিথি হচ্ছে করণ 6 ডিগ্রি। এবার এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 30টা তিথি, 30 লুনার ডেজ। চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে সূর্যের সঙ্গে যে সম্পর্কটা স্থাপন হয়, তাতে 15 দিন চন্দ্র সূর্যকে অ্যাপ্রোচ করে, সূর্যের দিকে তার গতি হয়, অ্যাপ্রোচিং দ্য সান। আর 15 দিন সূর্যকে ছেড়ে চন্দ্র বেরিয়ে আসে অ্যাগেনস্ট দ্য সান। তাহলে শুক্লপক্ষ, চন্দ্র যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে সূর্যের দিকে যাচ্ছে, ইট ইজ দ্য ওয়্যাক্সিং ফেজ, আর চন্দ্র যখন সূর্যকে ছেড়ে বেরিয়ে আসছে তখন কৃষ্ণপক্ষ, ওয়েনিং ফেজ। ভেরি ভেরি সিম্পল। এবার
এই শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ 15 দিন 15 দিন, অর্থাৎ 15টা তিথি শুক্লপক্ষের এবং 15টা তিথি কৃষ্ণপক্ষের। কিন্তু তিথি আসলে 16টা। আমরা বলি 16 কলা পূর্ণ। চন্দ্রের 16টা কলা হয়। কলা অর্থাৎ আর কিছুই না, একটা এনার্জি, একটা কোয়ান্টা, একটা ফেজ, একটা পোর্শন। একটা কেক যদি মনে করেন, একটা কেক হ্যাপি বার্থডে করে যখন আমরা কাটি ছুরি দিয়ে, তখন কেকের পিস করা হয়। যতজন অতিথি থাকে, যতজন গেস্ট থাকে, সেই সংখ্যার পিস করা হয়, প্রত্যেককে একটা করে স্লাইস অফ কেক দেওয়া হয়। তো ওই চন্দ্রকেও যদি কেক ভেবে ছুরি দিয়ে কাটা হয়, তাহলে ইচ স্লাইস অফ দ্য মুন ইজ এ তিথি। তো এই 15টা যে তিথি, তার মধ্যে যে 16 নম্বর তিথি, যেটাকে 16 কলা বলা হয়, কারণ চন্দ্রের 16 কলা, এই 16 নম্বর তিথি একেবারে গুহ্য, নিগুড় এবং স্বয়ং দেবী মা ললিতা ত্রিপুর সুন্দরী, দেবী ষোড়শী। তাকে কিন্তু কখনো দেখা যায় না, সে কিন্তু অদৃশ্য। তার প্রেজেন্স কোনো সাধক বলেন 5 সেকেন্ড, কেউ বলেন ন্যানো সেকেন্ড, ইত্যাদি ইত্যাদি। আমরা ওই জায়গায় এগোবো, আমরা যাবো ওই জায়গায়, উই উইল প্রসিড। কিন্তু আগে আমাদের তিথিটা বুঝতে হবে। তো এই প্রত্যেকটা তিথির একটি করে দেবতা আছে, এবং এই যে তিথির যে দেবতা, এই দেবতার নাম হচ্ছে নিত্যা দেবী। এবং এই নিত্যা দেবী যারা, তারা হচ্ছে মা ললিতা ত্রিপুর সুন্দরীর অংশ। তো এই যে নিত্যা দেবী, প্রতিটা তিথির একটি করে নিত্যা দেবী আছে। এই নিত্যা দেবীর যে সাধনা, যে মন্ত্র, তার মাধ্যমে কিন্তু আমরা প্রতিটা তিথির, অর্থাৎ চন্দ্রের প্রতিটা অংশের একটা যে শক্তি, যে মান, যে কৃপা, যা কিছু বলবেন, সব কিছুকে আমরা অর্জন করতে পারি, তার কৃপা আমরা পেতে পারি। সেই শক্তিকে আমরা আবাহন করে আমাদের যে লুনার স্ট্রেংথ, সেই লুনার স্ট্রেংথকে আমরা বৃদ্ধি করতে পারি। এবার এক একটা তিথির সঙ্গে এক একটা দেবতার কানেকশন আছে, আমরা জানি। এই যে 16টা তিথি, তার একদম সেন্টার হাফ হলো অষ্টমী। এই জন্য অষ্টমী এত গুরুত্বপূর্ণ। এই অষ্টমী তিথি কিন্তু একদিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত, আরেকদিকে কাল ভৈরবের সঙ্গে যুক্ত। পঞ্চমী তিথি দেবী সরস্বতীর সঙ্গে যুক্ত, দেবী দুর্গার সঙ্গে দশমী তিথি যুক্ত, একাদশী তিথি স্বয়ং বিষ্ণুর সঙ্গে যুক্ত, চতুর্থী তিথি গণপতির সঙ্গে যুক্ত, চতুর্দশী তিথি দেবাদিদেব মহাদেবের সঙ্গে যুক্ত। এইভাবে আমরা প্রত্যেকটা তিথির একটা কানেক্টিং ডেটি পাই, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা তিথির একটা আলাদা শক্তি আছে। এবার আমরা সাধারণত কি করি, সাধারণত আমরা জন্ম ছকে যে লগ্ন রাশি দেখি, এক্সকিউজ মি, সেই লগ্ন রাশি অনুযায়ী আমরা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সকে ডিটারমাইন করি। অর্থাৎ কি, কারুর যদি মেষ লগ্ন এবং কন্যা রাশি হয়, তাহলে আমরা খুব জেনারেলি বলি যে এই জাতকের
মঙ্গলের প্রভাব আর বুধের প্রভাবের প্রাধান্য থাকবে জীবনে, কারণ তার লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল আর তার রাশির অধিপতি গ্রহ বুধ। তো যখনই আমরা খুব আপাত দৃষ্টিতে, বাট একটা ইম্পর্টেন্স তার অবশ্যই আছে, আমরা যখন গ্রহ শক্তি, গ্রহ প্ল্যানেটারি স্ট্রেংথ, প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সকে যখন আমরা ডিটারমাইন করার চেষ্টা করি, তখন আমরা লগ্ন রাশিকে প্রাধান্য দিই। যে একটা জাতকের যা লগ্ন যা রাশি, সেই লগ্ন আর রাশির যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ হচ্ছে তার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তিথির যে অবদানটা, সেটাকে আমাদের কিন্তু ফ্যাক্টর ইন করতে হবে। প্রতিপদ এবং নবমী তিথি, প্রতিপদ এবং নবমী, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুই পক্ষেরই। প্রতিপদ আর নবমী তিথির যে কর্তা, সে হলো সূর্য, সান। দ্বিতীয়া এবং দশমী তিথির যে কর্তা, সে হলো চন্দ্র। তৃতীয়া এবং একাদশী তিথির কর্তা হলো মঙ্গল। চতুর্থী এবং দ্বাদশী তিথির কর্তা হলো বুধ। পঞ্চমী এবং ত্রয়োদশীর কর্তা হলো বৃহস্পতি। ষষ্ঠী এবং চতুর্দশীর কর্তা হলো শুক্র। সপ্তমী আর পূর্ণিমার কর্তা হলো শনি। অষ্টমী আর অমাবস্যার কর্তা হলো রাহু। অর্থাৎ আপনার যদি প্রতিপদ বা নবমী তিথিতে জন্ম হয়ে থাকে, তাহলে রবির একটা প্রভাব, একটা প্রাধান্য আপনার জীবনে থাকবে। আপনার লগ্ন রাশি কোনোটাই হয়তো সিংহ নয়, কিন্তু তিথির কারণে রবির প্রভাব আপনার জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। এবং আপনার জন্মছকে রবির যে অবস্থান, রবির যে বল, যে শক্তি, সেটা কিন্তু অবশ্যই একটা বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। আপনার জন্মছকে বুধের কি প্রভাব আছে, সেটা তো অবশ্যই বুধ গ্রহ কিভাবে অবস্থিত আছে জন্মছকে সেটা দেখতে হবে। কিন্তু আপনার যদি চতুর্থী আর দ্বাদশীতে জন্ম হয়, তাহলে বুধের প্রভাবটা কিন্তু আপনাকে অবশ্যই গণনার মধ্যে, হিসেবের মধ্যে, ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। এই যে গ্রহর প্রাধান্যটা, গ্রহর যে অবদানটা, যেটা তিথি থেকে আসছে, সেটাকে কিন্তু সাধারণভাবে মান্যতা দেওয়া হয় না, একটু ইনডেপথে গেলে মান্যতা দিতে হয়। আমরা আসন্ন রাহুকেতুর যে সঞ্চার আসছে, সেই রাহুকেতুর সঞ্চারে যেহেতু তিথি বেসড আমরা অ্যানালিসিস, এক্সামিনেশন অ্যান্ড ক্যালকুলেশন করব, সেই জন্য এই বিষয়টা আলোচনা করলাম, যাতে আমাদের যখন অ্যানালিসিস হবে, তখন আমরা এই তিথি বেসড যে গ্রহের প্রভাব, সেটাকেও আমরা ফ্যাক্টর ইন করব। আমরা শুধু মেষ লগ্ন, ধনু রাশি বা মকর রাশি, তুলা লগ্ন এইভাবে বিচার করব না, আমরা তিথি বেসড অ্যানালিসিস করব। এবং কেন তিথি বেসড করছি, তার আরেকটা বিশেষ কারণ হচ্ছে রাহুকেতুর উৎপত্তিটাকে ভাবতে হবে। ফ্রম ওয়্যার ডাজ রাহুকেতু কাম? পৃথিবীকে চন্দ্র যে প্রদক্ষিণ করছে, দ্য মুন অরবিটিং দি আর্থ, চন্দ্রের যে কক্ষপথ, সেই কক্ষপথ
আর পৃথিবী সূর্যকে যে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথ, এই দুটো কক্ষপথের মধ্যে যে ছেদবিন্দু তৈরি হচ্ছে, দুটো অরবিটের মধ্যে যে পয়েন্টস অফ ইন্টারসেকশন, সেই দুটো পয়েন্টের ইন্টারসেকশন হচ্ছে রাহু আর কেতু। সুতরাং এই যে সিস্টেমটা আপনাদের প্রথমে বললাম জিওগ্রাফিক্যাল আলোচনাতে, যে চন্দ্র সূর্য পৃথিবী, এই যে ট্রায়াড, এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে যে দুটো কক্ষপথ, সেই দুটো কক্ষপথের যে ছেদবিন্দু, যে ইন্টারসেকশনাল পয়েন্টস, সেই দুটো ইন্টারসেকশনাল পয়েন্টসই হচ্ছে নর্থ নোড, সাউথ নোড, রাহু কেতু। এই জন্য চন্দ্রের এই যে তিথি, দ্য ডিস্টেন্স অফ দ্য মুন ফ্রম দ্য সান, এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপনাদের একটা ওভারভিউ আমি এই ভিডিওতে দিচ্ছি। তো আপনারা এর মধ্যে এখন আপনাদের যে তিথি সেটাকে দেখুন। সাধারণত মানুষের জন্ম তারিখ, জন্ম সময় না জানা থাকলেও জন্ম তিথিটা কিন্তু সকলের মোটামুটি জানা থাকে, এবং আপনার যে জন্মদিন যেটা পালন হয় গ্রেগরিয়ান ইংলিশ ক্যালেন্ডারে, সেটা কিন্তু আসলে আপনার জন্মদিন নয়। কারণ যে সাংসারিক মা বাবার শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে আপনার জন্ম হলো, সেই রকম যে সেলেস্টিয়াল মাদার ফাদার, যে ডিভাইন মাদার ফাদার, পরম পিতা পরম মাতার পরম মাতৃশক্তির যে মিলনে যে সন্তান, যে অমৃতস্য পুত্র, সেই রকম সেলেস্টিয়াল মাদার আর ফাদার, সান অ্যান্ড মুন, তাদের যে মিলনটা, তাদের যে কম্বিনেশনটা, সেটা যে ডিস্টেন্স থেকে ক্যালকুলেশন হয়, যেটা তিথি, সেই তিথির যে শক্তি, সেটাই আপনার কোর স্ট্রেংথ, এবং সেই কোর স্ট্রেংথই কিন্তু আপনার সারা জীবনকে চালনা করবে। সুতরাং যে আলোচনাটা করলাম, যে তিথির উপর যে গ্রহের প্রাধান্য, যে গ্রহের আধিপত্য, অর্থাৎ আপনার যদি ষষ্ঠী বা চতুর্দশী তিথিতে জন্ম হয়ে থাকে, তাহলে শুক্র আপনার জীবনে একটা বিশেষ ভূমিকা নিয়ে আছে, শুক্রের শক্তি। জন্ম ছকে হয়তো দেখা যাবে যে আপনার মীন লগ্ন বা ধনু লগ্ন, সেখানে শুক্র আপনার অ্যান্টি গ্রহ। সুতরাং সেখানে লগ্ন বেসড বিচার হলে শুক্রকে কনসিডারই করা হবে না, কিন্তু তিথি আপনার ষষ্ঠী আর চতুর্দশী হলে শুক্রকে প্রাধান্য ক্যালকুলেশনের মধ্যে ধরতেই হবে। সিমিলারলি যদি দেখা যায় যে আপনার কন্যা লগ্ন বা আপনার মিথুন লগ্ন, সেক্ষেত্রে মঙ্গলকে অশুভ ধরা হয়। কিন্তু যদি আপনার তৃতীয়া বা একাদশী তিথিতে জন্ম হয়, তখন আপনাকে মঙ্গলকে একটা স্লট, একটা স্থান, একটা ভূমিকা প্রদান করতেই হবে। তিথির আলোচনা এই জন্য করছি, কারণ ধীরে ধীরে আপনারা দেখবেন যখন আমরা কোর রাহু কেতুর আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্লেনেশনে প্রবেশ করব, তখন তিথি কতটা গুরুত্বপূর্ণ, এবং এই রাহু কেতু ফর দ্য নেক্সট 1.5 years একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছে। রাহু তার নিজের ঘরে কুম্ভ রাশিতে আসছে, বায়ু তত্ত্ব, এবং যেটা বারবার বলেছি যে 3-7-11 মিথুন, তুলা, কুম্ভ, এর ট্রিপ্লিসিটি জাগ্রত হবে। বায়ু তত্ত্ব, বাত দোষ জাগ্রত হচ্ছে, হিউজ মুভমেন্ট, প্রচুর যোগাযোগ, কানেকশন, রিলেশনশিপস,
কালপুরুষের তৃতীয় সপ্তম একাদশ, অর্থাৎ কাম পুরুষার্থ জাগ্রত হবে। সুতরাং এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে হলে একটা খুব স্ট্রং সলিড, একটা খুব পাওয়ারফুল টুল ব্যবহার না করলে এই 1.5 বছরের রাহুকেতুকে প্রপারলি হ্যান্ডেল করা খুব মুশকিল। একটা কথা বারবার আপনাদের বলেছি, রাহুকে অস্বীকার করা যাবে না, রাহু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখতে হবে যে রাহু গাছে তুলে মই কেড়ে নেয়। সুতরাং রাহু যেন গাছে তুলে মই কাটতে না পারে সেই দিকে আমাদের নজরটা রাখতে হবে। তো সেই কারণে এই তিথি বেসড আলোচনা আমরা যত এগোবো তত দেখবেন যে তিথির মধ্যে কত কি লুকিয়ে আছে এবং কতটা স্ট্রেংথ তার মধ্যে আছে, এবং সেই স্ট্রেংথটাকে, সেই শক্তিটাকে আমাদের কেন অর্জন করা প্রয়োজন, কারণ এটা হচ্ছে দ্য বেসিস অফ ক্রিয়েশন। সৃষ্টির মূল আধারের যে শক্তি, সেই শক্তি কিন্তু এই চন্দ্রের তিথির মধ্যে লুকিয়ে আছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।